সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। শিক্ষার্থীবৃন্দ, গত ক্লাসে আমরা সমাস নিয়ে আলোচনা করেছিলাম। তোমরা জেনেছিলে সমাস কাকে বলে, সমাস কত প্রকার ও কি কি। এই সমাসের আলোচনায় আজকে আমরা এগুলো বিস্তারিতভাবে আলোচনা শুরু করব। তো আজকে তোমাদের পাঠ হচ্ছে দ্বন্দ্ব সমাস ও কর্মধারয় সমাস। শিক্ষার্থীবৃন্দ, চলো প্রথমে আমরা দেখি দ্বন্দ্ব সমাস। দ্বন্দ্ব সমাস কি বা কাকে বলে? গত ক্লাসে আমরা এর সম্পর্কে একটু ধারণা তোমরা পেয়েছিলে। আজকে দেখো, দ্বন্দ্ব সমাস হচ্ছে যে সমাসে প্রত্যেকটি সমসমান পদের অর্থের সমান প্রাধান্য থাকে তাকে দ্বন্দ্ব সমাস বলে। যেমন তাল তমাল, খাতা কলম। খেয়াল করে দেখো, তাল তমাল এই দুটি পদে কিন্তু সমান গুরুত্ব বহন করে। খাতা কলম এই দুটি পদও সমান গুরুত্ব বহন করে, তাই না? তাল হচ্ছে পূর্বপদ, তমাল পরপদ, খাতা পূর্বপদ, কলম পরপদ। তাহলে যে সমাসে পূর্বপদ এবং পরপদ দুটি সমানভাবে গুরুত্ব পায় সেই ধরনের সমাসকে বলে দ্বন্দ্ব সমাস। আর দ্বন্দ্ব সমাসে পূর্বপদ পরপদের সম্বন্ধ বোঝানোর জন্য বেশ বাক্যে এবং ও আর এই তিনটি অব্যয় পদ ব্যবহৃত হয়। যেমন চা বিস্কিট, হ্যাঁ, এটার বেশ বাক্য হচ্ছে চা ও বিস্কিট। তাহলে চা ও এই চা এবং বিস্কিটকে যুক্ত করেছে ও অব্যয়পদ। ঠিক আছে, এভাবে দ্বন্দ্ব সমাস গঠিত হয়। দ্বন্দ্ব সমাস কয়েক প্রকারে সাধিত হয়। ঠিক আছে, দ্বন্দ্ব সমাস অনেক ধরনের হয়। তো চলো দেখি আমরা কয়েকটি। যেমন মিলনার্থক শব্দযোগে মাসি পিসি, জিন পরি। তাহলে মাসিয়তা পিসিয়তা এগুলো হচ্ছে মিলনার্থক শব্দ, এবং এই শব্দযোগে যখন দ্বন্দ্ব সমাস হয়, যে মাসি ও পিসি, জিন ও পরি, এগুলো হচ্ছে মিলনার্থক। বিরোধার্থক দা কুমড়া, অর্থাৎ দা কুমড়া এই দুটার সঙ্গে একটা কি বিরোধমূলক সম্পর্ক রয়েছে, অর্থাৎ দা কুমড়া দেখলে দা কি কেটে ফেলে, এরকম একটা সম্পর্ক দা কুমড়া। এটা হচ্ছে বিরোধার্থক শব্দযোগে। বিপরীতার্থক শব্দযোগে জমা খরচ, জমা ও খরচ। জমা তার বিপরীত শব্দ হচ্ছে খরচ। আয় ব্যয়, দিন রাত। এই যে দ্বন্দ্ব সমাস এভাবে গঠিত হলে এটাকে বলে বিরোধার্থক শব্দযোগে গঠিত। সমার্থক শব্দযোগে হাট বাজার, অর্থাৎ হাটও যা বাজারও তা। তাহলে হাট বাজার সমার্থক শব্দযোগে। এরকম আরো অনেক আছে। ধন দৌলত, টাকা পয়সা, এগুলো হচ্ছে সমার্থক শব্দযোগে গঠিত দ্বন্দ্ব সমাস। দুটি বিশেষণ যোগে ভালো মন্দ, তাহলে দুটি ভালো বিশেষণ মন্দ বিশেষণ, এই বিশেষণ পদ দুটি বিশেষণ মিলে যখন দ্বন্দ্ব সমাস হয় সেটাকে বলে কি বিশেষণ যোগে গঠিত দ্বন্দ্ব সমাস। এরকম কে সংখ্যাবাচক শব্দযোগে, যেমন 7 5, 9 6, 7 17, 19 20। তো এই যে শব্দগুলো দ্বন্দ্ব সমাস, এগুলোকে বলে সংখ্যাবাচক শব্দযোগে গঠিত দ্বন্দ্ব সমাস। আবার আছে অঙ্গবাচক দ্বন্দ্ব সমাস, যেমন হাত পা, নাক কান, মাথা মুন্ডু, নাক মুখ, এভাবে গঠিত সমাসকে বলে কি অঙ্গবাচক শব্দযোগে গঠিত দ্বন্দ্ব সমাস। আবার ধরো সর্বনাম পদেও কিন্তু দ্বন্দ্ব সমাস গঠিত হয়, যেমন যথা তথা, যিনি তিনি। বা ক্রিয়াপদেও কিন্তু দ্বন্দ্ব সমাস হয়, যেমন কি দেখাশোনা, আসা যাওয়া, চলাফেরা, এগুলো হলো ক্রিয়াযোগে গঠিত দ্বন্দ্ব সমাস। এছাড়াও কিন্তু আরো দ্বন্দ্ব সমাস আছে, যেমন অলোক দ্বন্দ্ব, অর্থাৎ যে দ্বন্দ্ব সমাসে কি হয়, কোনো সমসমান পদের বিভক্তি লোপ পায় না তাকে বলে অলোক দ্বন্দ্ব সমাস। যেমন দুধে বা ভাতে, অর্থাৎ এটার ব্যাস বাক্য হচ্ছে দুধে ও ভাতে। তুমি দেখো, যখন একটি সমাসবদ্ধ শব্দ গঠিত হলো, সমস্ত পদ হলো, সমস্ত পদের মধ্যেও কিন্তু পূর্বপদ পরপদ কোনটিতেই কিন্তু বিভক্তি লোপ পায়নি। তুমি নিশ্চয়ই চেনে যে দুধে এই বিভক্তি এবং ওখানে দুধে এই বিভক্তি, ভাতে এই বিভক্তি, এই বিভক্তি কিন্তু লোপ পাচ্ছে না। যখন সমস্ত পদ গঠিত হওয়ার পরেও বিভক্তির লোপ পাবে না যে সমাসে, সেটাই হচ্ছে অলোক দ্বন্দ্ব। আবার বহুপদী দ্বন্দ্ব সমাসও রয়েছে, যেমন 3 বা বহু পদে দ্বন্দ্ব সমাস হলে তাকে বহুপদী দ্বন্দ্ব সমাস বলে। যেমন সাহেব বিবি ও গোলাম, এগুলো সাহেব বিবি গোলাম। অথবা হাত পা নাক মুখ চোখ,
হ্যাঁ, এভাবে কিন্তু অনেক সময় আমরা বলি। তাহলে এই যে তিনের বেশি, তিন বা তিনের বেশি পদ দ্বন্দ্ব সমাসে যদি থাকে, বেশি পদ মিলে, তাহলে এটাকে বলে বহুপদী দ্বন্দ্ব সমাস। এবার আমরা পড়ব কর্মধারয় সমাস। মহারাজ, মহান যে রাজা, একটু দেখো, কর্মধারয় সমাস হচ্ছে যেখানে বিশেষণ বা বিশেষণ ভাবাপন্ন পদের সাথে বিশেষ্য বা বিশেষ্য ভাবাপন্ন পদের সমাস হয় এবং যে সমস্ত পদে পরপদের অর্থই প্রধান রূপে প্রতীয়মান হয় তাকেই বলে কর্মধারয় সমাস। যেমন নীল যে পদ্ম, নীল পদ্ম, দেখো পদ্ম হচ্ছে বিশেষ্য পদ, নীল কোন পদ? বিশেষণ পদ। তাহলে বিশেষণ এবং বিশেষ্য পদ মিলে কর্মধারয় সমাস গঠিত হয়। এবং এখানে এই কর্মধারয় সমাসের মধ্যে দেখা যায় পরপদ, অর্থাৎ নীল যে পদ্ম, এই সব শব্দটাতে কিন্তু পদ্ম, এটাই হচ্ছে পরপদ, আর এই পরপদের অর্থ এখানে প্রধানভাবে প্রতীয়মান হয়েছে। তাহলে এইরকম ভাবে গঠিত সমাস নিষ্পন্ন পদগুলিকে বলা হয় কি কর্মধারয় সমাস। যেমন শান্ত শিষ্ট, হ্যাঁ, শান্ত শিষ্ট, কাঁচা ও মিঠা। তাহলে এই বিশেষণ বিশেষণ পদ মিলে যে সমাস হলো, তাহলে এটাই হচ্ছে কর্মধারয় সমাস। কর্মধারয় সমাস কয়েক প্রকারে সাধিত হয়। যেমন দুটি বিশেষণ পদে একটি বিশেষ্যকে বোঝালে, যেমন যে চালাক সেই চতুর, চালাক চতুর। আবার দুটি বিশেষ্য পদ মিলে একই ব্যক্তি বা বস্তুকে বোঝালেও বিশেষ্য পদ হয়। যেমন জজ সাহেব, যিনি জজ তিনি সাহেব। আবার কার্যে পরম্পরা বোঝাতেও কর্মধারয় সমাস হয়। যেমন ধোয়া মোছা, আগে ধোয়া পরে মোছা, ধোয়া মোছা। এরকম সুন্দর লতা, সুন্দরী যে লতা, দেখো যদি ব্যাস বাক্যে কি বলে স্ত্রীবাচক শব্দ থাকে, তাহলে এটা সমস্ত পদে গিয়ে কি হচ্ছে? হ্যাঁ, পুরুষবাচক শব্দ হচ্ছে। দেখো সুন্দরী যে লতা তাকে বলে সুন্দর লতা, এটা কিন্তু সুন্দরী লতা কিন্তু আমরা বলি না, বলে সুন্দর লতা। আবার মহান যে মহাকীর্তি মানে মহতি যে কীর্তি, এই মহতি এটাও কিন্তু একটা কি স্ত্রীবাচক শব্দ। তাহলে পূর্বপদে স্ত্রীবাচক বিশেষণ থাকলে কর্মধারয় সমাস সেটি পুরুষবাচক হয়। বিশেষণবাচক মহান বা মহৎ শব্দ পূর্বপদ হলে মহৎ ও মহান স্থানে মহা হয়। যেমন মহাজ্ঞান, মহৎ যে জ্ঞান, মহানবী, মহান যে নবী। আবার কু বিশেষণ থাকলে পরপদে স্বরধ্বনি থাকলে কু স্থানে কত হয়। যেমন কদর্থ, কু যে অর্থ, পদাকার, কু যে আকার। রাজা শব্দ থাকলে কর্মধারয় সমাসে রাজ হয়। যেমন মহান যে রাজা, কি সমস্ত পদে কি হচ্ছে? মহারাজ, অর্থাৎ রাজার জায়গা হচ্ছে রাজ। আবার বিশেষণ পদে কর্মধারয় সমাস হলে কখনো কখনো বিশেষণ পরে বসে এবং বিশেষ্য আগে যায়। যেমন আলু সিদ্ধ, আলু যে সিদ্ধ, এবার কিন্তু আমরা বলি না, কি বলি? সিদ্ধ যে আলু, অর্থাৎ বিশেষ্যটা কি পরে বসে সমস্ত পদে গিয়ে। অধম যে নর, নরাধম। আর কর্মধারয় সমাস হচ্ছে আরো কয়েক প্রকার। দেখো কর্মধারয় সমাস আরো কয়েক প্রকার হয়। যেমন মধ্যপদলোপী কর্মধারয় সমাস, উপমান কর্মধারয় সমাস, উপমিত কর্মধারয় সমাস এবং রূপক কর্মধারয় সমাস। মধ্যপদলোপী কর্মধারয় সমাস কাকে বলে? অর্থাৎ যে সমাসে ব্যাসবাক্যে মধ্যপদের লোপ হয় তাকেই বলে মধ্যপদলোপী কর্মধারয় সমাস। যেমন সিংহাসন, এটা সমস্ত পদ, এটা ব্যাসবাক্য কি? সিংহ চিহ্নিত আসন, অর্থাৎ সিংহ চিহ্নিত আসন, এই তিনটি পদ মিলে হয়ে গেল একটি পদ সিংহাসন। এবং সমস্ত পদে গিয়ে দেখা গেল যে মধ্যপদের এখানে লোপ হয়েছে, চিহ্নিত এই পদের লোপ পেয়েছে। সাহিত্য সভা, সাহিত্য বিষয়ক সভা, এখানেও দেখা যায় যে মধ্যপদে লোপ হয়েছে। স্মৃতি সৌধ, অর্থাৎ স্মৃতি রক্ষার্থে সৌধ, এই রক্ষার্থে শব্দটা লোপ পেয়েছে। তাহলে এই যে আমরা সমস্ত এই যে সমাসগুলো দেখছি, কর্মধারয় সমাসগুলো দেখছি, এই কর্মধারয় সমাসে কি হচ্ছে? পূর্বপদ মধ্যপদ লোপ পাচ্ছে, প্রত্যেকটার মধ্যপদ লোপ পেয়ে সমাস গঠিত হচ্ছে। তাহলে এটা কি বলে? মধ্যপদলোপী কর্মধারয় সমাস। উপমান কর্মধারয় সমাস। উপমান অর্থ হচ্ছে তুলনীয় বস্তু, অর্থাৎ প্রত্যক্ষ কোনো বস্তুর সাথে পরোক্ষ কোনো বস্তু তুলনা করলে প্রত্যক্ষ বস্তুটিকে বলা হয় উপমেয়, আর যার সঙ্গে তুলনা করা হয়েছে অর্থাৎ পরোক্ষ বস্তু তাকে বলা হয় উপমান।
উপমান ও উপমেয়ের একটি সাধারণ ধর্ম থাকবে। যেমন ভ্রমরের ন্যায় কৃষ্ণ কেশ, ভ্রমর কৃষ্ণ কেশ, এখানে ভ্রমর হচ্ছে উপমান, কেশ হচ্ছে উপমেয়। তুমি দেখো কেশটাকে তুলনা করছে কার সাথে? ভ্রমরের সাথে। তাহলে কেশ হচ্ছে প্রত্যক্ষ বস্তু, আর যার সঙ্গে তুলনা করেছে সে কিন্তু পরোক্ষ বস্তু। তাহলে কেশকে তুলনা হয়েছে কার সাথে? ভ্রমরের সাথে। তাহলে ভ্রমর হচ্ছে উপমান পদ আর কেশ হচ্ছে উপমেয় পদ। এই উপমান পদের সাথে উপমেয় পদের যে সমাস হয় সেটাকে বলে উপমান কর্মধারয় সমাস। এবং এখানে দেখা যায় যে যার সঙ্গে তুলনা করা হচ্ছে সেটা কি একটা সাধারণ ধর্ম বা গুণ বোঝায়। হ্যাঁ, যেমন কৃষ্ণ কালো, এটা কিন্তু একটা ধর্ম, কিছু কিছু জিনিসের রঙই হচ্ছে কালো থাকবে। হ্যাঁ, তো এটা হচ্ছে ধর্ম। তাহলে এরকম যদি বোঝায় তাহলে এটাকে বলা হয় কি উপমান কর্মধারয় সমাস। যেমন তুষার শুভ্র, তুষার রং কিন্তু কে সাদা, আবার শুভ্র এটাও সাদা। তাহলে এই সাদাটাকে বা শুভ্রকে তুলনা করেছে কিরকম? সাদা তো অনেক রঙের হয়, এখানে তুলনা করা হয়েছে তুষারের সঙ্গে। উপমেয় কর্মধারয় সমাস, সেখানে এখানেও কিন্তু তুলনা করা বোঝায়, অর্থাৎ উপমান পদের সাথে উপমেয় পদের একটা সমাস হয়। কিন্তু এই তুলনার ক্ষেত্রে দেখা যায় যে সাধারণ গুণের বা ধর্মের উল্লেখ থাকে না, ধর্ম বোঝায় না। যেমন সাধারণ গুণের উল্লেখ না করে উপমেয় পদের সাথে উপমান পদের যে সমাস হয় তাকে বলে উপমিত কর্মধারয় সমাস। এক্ষেত্রে সাধারণ গুণটিকে অনুমান করে নেওয়া হয়। এই সমাসে উপমেয় পদটি পূর্ববশে, যেমন চন্দ্রমুখ, তারা মুখকে কার সঙ্গে তুলনা করা হয়েছে? চাঁদের সঙ্গে। কিন্তু চাঁদ দিয়ে কিন্তু কোনো গুণও বোঝাচ্ছে না, আবার ধর্ম বোঝাচ্ছে না, তাই না? কিন্তু চাঁদ যে সুন্দর এটা সবাই জানে, তাই না? চাঁদের সঙ্গে তুলনা করা হচ্ছে মুখের, মুখের সৌন্দর্যকে তুলনা করেছে চন্দ্রের সাথে। তাহলে এটাকে বলা হয় উপমিত কর্মধারয় সমাস। অর্থাৎ এই দুটোই কিন্তু একটার সঙ্গে আরেকটা প্রত্যক্ষ বস্তুকে পরোক্ষ বস্তুর সাথে তুলনা করা হয়। কিন্তু উপমান হচ্ছে যেখানে সাধারণ গুণ বা ধর্মের উল্লেখ থাকে, আর এখানে উপমিতর মধ্যে সাধারণ গুণ বা ধর্মের উল্লেখ থাকে না। যেমন সিংহ পুরুষ, পুরুষ সিংহের ন্যায়। এবার আমরা দেখব রূপক কর্মধারয় সমাস, অর্থাৎ উপমান উপমেয়ের মধ্যে অভিন্নতা কল্পনা করা হলে রূপক কর্মধারয় সমাস হয়। এই সমাসে উপমেয় পদ পূর্বে বসে এবং উপমান পদ পরে বসে। সমসমান পদে রূপ অথবা ই যোগ করে ব্যাস বাক্য গঠন করা হয়। যেমন ক্রোধানল, অনল তোমরা চিনো আগুন, আর ক্রোধানল মানে হচ্ছে রাগের আগুন। ক্রোধ মানে কি? রাগ। তাহলে দেখো রাগ কিন্তু কোনো কিছু অনল যেমন সব পুড়িয়ে দেয়, ক্রোধ কিন্তু দৃশ্যত কোনো কিছু পোড়ায় না, কিন্তু রাগের আগুনে মানুষ অনেক সময় নিজেকে ধ্বংস করে ফেলে, ধ্বংস হয়। তাহলে এই যে রূপ, ক্রোধের সঙ্গে আগুনের একটা এরকম একটা অদৃশ্য একটা সম্পর্ক রয়েছে এবং তুলনা করা বোঝায় রাগটাকে অনেক বেশি হলে আগুনের সঙ্গে তুলনা করা বোঝায়। তাহলে এটাই হচ্ছে ক্রোধানল। এরকম আবার বিষাদ সিন্ধু, সিন্ধু মানে সাগর। আমরা অনেক সাগরের নাম শুনেছি দেখেছি বা পৃথিবীতে আছে, কিন্তু বিষাদ সিন্ধু বলে কিন্তু কোনো কিছু নাই। আছে কি কোনো সাগর? কিন্তু তারপরে বিষাদ সিন্ধু কখন বলে? যখন মানুষের বিষাদ, এই যে নিরানন্দ, কষ্ট, দুঃখ, যন্ত্রণা, তো সেই যন্ত্রণার প্রচণ্ডতা বুঝাইতেই কিন্তু বলা হয় বিষাদ সিন্ধু। আবার মন মাঝি, এটা হচ্ছে রূপ, মনের সঙ্গে মাঝিকে তুলনা করেছে মনের সাথে। মাঝি যেরকম নৌকা দিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায়, মানুষের মন ওইরকম বিচিত্র, কোথা থেকে কোথায় চলে যাচ্ছে এই মনের হদিশ রাখা কিন্তু কঠিন। তো মনটা মাঝির সঙ্গে তুলনা করা হয়েছে। তো এরকম রূপক অর্থে কোনো উপমান পদের সাথে উপমা পদের যে সমাস হয় এটাকে বলে রূপক কর্মধারয় সমাস। এছাড়া আরো কয়েক ধরনের সমাস আছে, ঠিক আছে? তো আমরা আজকে যেগুলো তোমাদের সাধারণত এই যে 4 প্রকার সমাস আমরা পড়লাম, এগুলো থেকে ব্যাস বাক্য বা বিষাদ সিন্ধু কোন ধরনের কর্মধারয় সমাস, ক্রোধানল কোন ধরনের কর্মধারয় সমাস, এই ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষায় থাকে। তো তোমরা আশা করি আজকের আলোচনাটি বুঝতে পেরেছ দ্বন্দ্ব সমাস ও কর্মধারয় সমাসের। এবার আমরা দেখি মূল্যায়নে যে তোমরা এগুলো আজকের আলোচনা থেকে একটু দেখো যে মনে করতে পারো কিনা। স্বর্গ নরক কি ধরনের দ্বন্দ্ব সমাস? কি স্বর্গ, এর বিপরীত হচ্ছে নরক, তাহলে কি বিপরীতার্থক দ্বন্দ্ব সমাস। অলুক দ্বন্দ্ব কাকে বলে? যে দ্বন্দ্ব সমাসে কি হয়, কোনো বিভক্তির লোপ পায় না, তাকেই বলে অলুক দ্বন্দ্ব। মহারাজ, এর ব্যাস বাক্য কি হবে? আমরা কিন্তু আলোচনায় পড়েছি কি মহান যে রাজা, অর্থাৎ রাজা সমস্ত পদে গিয়ে বা সমস্ত পদে রাজ হয়।
বিষাদ সিন্ধু কোন সমাসের উদাহরণ? রূপক কর্মধারয় সমাসের উদাহরণ। সাহিত্য সভা এর ব্যাসবাক্য কি হবে? কি সাহিত্য বিষয়ক সভা। যেহেতু বিষয়ক মধ্যপদ লোপ পেয়েছে তাহলে এটা মধ্যপদলোপী কর্মধারয় সমাস। তো শিক্ষার্থীবৃন্দ, আজকে দ্বন্দ্ব সমাসের কর্মধারয় সমাসের আলোচনা তোমরা দেখলে, আশা করি বুঝতে পেরেছ। তো আজকের আলোচনার প্রেক্ষিতে আমি তোমাদের একটি বাড়ির কাজ দিয়ে দিচ্ছি, তোমরা এই বাড়ির কাজটি খাতায় লিখে নাও। বিভিন্ন প্রকার কর্মধারয় সমাসের সংজ্ঞা ও দুটি করে উদাহরণ দাও। ঠিক আছে, এই খাতায় বাড়ির কাজটি তোমরা খাতায় পড়ে ফেলবে। তো আজকের আলোচনা এখানে শেষ। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের সবাইকে ধন্যবাদ।